বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত। লক্ষ্য সুন্দরবন। 4 বন্দরে 1 নং সতর্কতার সংকেত। পশ্চিমবঙ্গ সতর্কতা। এমপি আনার হত্যায় গোয়েন্দা ব্যর্থতায় দায় এড়াতে পারে না ভারত, বলছেন বিশ্লেষকরা। টুকরো লাশের সন্ধানে পশ্চিমবঙ্গ পুলিশ। বেনজিরের সব সম্পত্তি ক্রয়ের নির্দেশ আদালতের। অপরাধী যত শক্তিশালী হোক পার পাবে না, বললেন কাদের। যুক্তরাজ্য থেকে দেশে ফিরতে চান না অবৈধ 10,000 বাংলাদেশি। পালিয়ে না থেকে আইনি লড়াইয়ে পরামর্শ বিশেষজ্ঞদের। এবং অবরুদ্ধ গাজা জুড়ে রাতভর ইসরায়েলি বর্বরতা। একদিনে নিহত অন্তত 60 ফিলিস্তিনি, 2 সপ্তাহে বাস্তুচ্যুত 9 লাখেরও বেশি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ খবরাখবর জানবো দর্শক। উপকূলের সহকর্মী সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়েসার সুমন যুক্ত হচ্ছেন ও সাতক্ষীরা থেকে সহকর্মী সাইদ ইব্রাহিম যুক্ত হচ্ছেন। আমরা প্রথমেই যাব সুমনের কাছে। সুমন, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেতনা নদীর পাড়ে। আমি একটু দেখাবার চেষ্টা করছি। সেখানে কিন্তু এই মুহূর্তে বেড়ি বাঁধের কাজটি চলছে এবং নদী কোনোভাবেই কিন্তু নিরাপত্তা সৃষ্টি করবে বলে এই বাঁধ কোনোভাবেই নিরাপত্তা তৈরি করবে বলে এই উপকূলবাসী মনে করে না। এই উপকূলবাসী কিন্তু এখনো পর্যন্ত এই যে রেমালের কারণে যে সতর্কতা জারি করা হয়েছে, 1 নম্বর সংকেত ইতিমধ্যে দেয়া হয়েছে। সাগরে এই সাইক্লোন যে ঘনীভূত হচ্ছে এবং আঘাত আনতে পারে, এই বিষয়ে কিন্তু এখানে উপকূলবাসী, আমি যতজনের সাথে কথা বললাম তাদের বেশিরভাগ জনের মধ্যে কিন্তু এখানকার প্রশাসন, কিন্তু এইখানকার উপজেলা প্রশাসন কিন্তু সচেতন করেনি। আমি একজন বোনকে এখানে বলেছেন তাই। আর এখানে এর আগে তো আইলা আমফান সবই আপনাদেরকে ক্ষতবিক্ষত করেছিল। হ্যাঁ, অনেক ক্ষতবিক্ষত করেছে। আইলা আমফানে আমাদের ঘর দর ভাষায় নিয়ে গেছে, শারীরিকভাবে অনেক অসুস্থ হয়েছে এর আগে। ভিটে ছাড়া করেছে এখানকার মানুষদেরকে। লিনিয়া, এই মানুষরা কিন্তু যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু এখন আইলার ক্ষত কাটিয়ে উঠতে পারেনি। এই উপকূলের মানুষ কিন্তু এখনো আতঙ্ক বোধ করে। আর এই মুহূর্তে কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে এর গতিবেগ 100 থেকে 120, কিন্তু ওই গতিবেগে যদি আঘাত হানে তাহলে এই উপকূল কতটুকু নিরাপদ থাকবে তা নিয়ে যথেষ্ট পরিমাণ সংশয় দেখা দিয়েছে। আমি উপকূলবাসী আরেকজন তরুণের সাথে কথা বলতে চাই। আসলে এই যে শ্যামনগর, আশাশুনি সহ এই উপকূলের কি অবস্থা এবং কি ঘটতে পারে যদি এই গতিবেগে সাইক্লোনটি আঘাত হানে, কি হতে পারে বলে আপনি মনে করেন? ঘূর্ণিঝড় আসলে উপকূলবাসীর মনে একটা সৃষ্টি হয়। বিশেষ করে এখানে দেখবেন জনসাধারণের তুলনায় সাইক্লোন সেন্টারের পরিমাণ খুবই কম। বিশেষ করে এখানে আরও একটা ভয়াবহ অবস্থা, বেড়িবাঁধের অবস্থা খুবই খারাপ। এই প্রতি বছরই কম বেশি এলাকা এখানে প্লাবিত। আপনি বিশেষ করে খেয়াল করে দেখবেন এখানে নদী আপনার কাটা হচ্ছে, তারপরও যদি জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যাবে। আসলে আমরা খুবই আতঙ্কিতের মধ্যে আছি, কখন কোন পরিস্থিতিতে কী ধরনের ঘটনা ঘটে যায়। আসলে এখানে যারা অধিকাংশ মানুষ নিম্নজীবী, বিশেষ করে তারাও খুব অসচ্ছল পরিবার। একবার যদি নদী ভাঙনের শিকার হয়, সেখানে তার এলাকা যদি প্লাবিত হয়, সেখানে ঘরবাড়ি পুরোপুরি একদম মাটির তলায় মিশে যাবে বলে। এই তরুণ যেভাবে বলছিল লিনিয়া, যে এই অঞ্চলের মানুষ কিন্তু নিম্ন আয়ের মানুষ, যারা কৃষক বা যারা মৎস্যজীবী, যারা এখন আইলার ক্ষত কাটিয়ে উঠতে পারেনি, রেমাল যদি আঘাত হানে তারা কতটুকু উঠে দাঁড়াতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। এই ছিল সাতক্ষীরার আশাশুনি উপকূলের সর্বশেষ অবস্থা। লিনিয়া, আমরা দর্শক আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি পটুয়াখালী উপকূলে। আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। সাইদ,
কি অবস্থা? ধন্যবাদ সুমন আপনাকে। যেমনটি আপনি বলেছিলেন, ঘূর্ণিঝড় রোমেলের প্রভাব কিন্তু এখনো পড়া শুরু করেন পটুয়াখালীতে। আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে আবহাওয়া কিন্তু এখনো উত্তপ্ত রোদ, এই রোদের ভিতরে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু চলাচল করতেছে এবং তাদের যে অবস্থা, যে এত প্রচন্ড রোদে তারা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি লেবুখালী পায়রা ব্রিজের এই নদীর পাড়ে। এখানে যদি দেখাই তাহলে দেখবেন যে আবহাওয়া কেমন একটা গুমোট আকার ধারণ করতেছে। এখানের মানুষজন কাজ করতে নেমে এই রোদে পুড়ে যাচ্ছে এবং খেটে খাওয়া মানুষের যে অবস্থা, দুর্বিষহ অবস্থা। তারা আসলে বলতেছে আসলে কোথায় যে ঘূর্ণিঝড় রোমেল তার এখনো কোনো দেখা নেই। সে বলতেছে যে আসলে যে ঘূর্ণিঝড় যে রোমেল আসবে, যে এরকমের কোনো অবস্থান আমাদের এখানে পড়তেছে না। এদিকে পায়রা সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আমি কথা বলেছি BIWT এর কাছে, তিনি আমাকে জানিয়েছেন যে আসলে 1 নম্বর সমুদ্র সংকেত দেখানো বলার ক্ষেত্রে আমাদের লঞ্চ চলবে, যখন 3 থেকে 4 হবে তখন আমাদের দোতলা লঞ্চগুলো আসলে বন্ধ করে দেওয়া হবে। এছাড়া আমি কথা বলেছি মহিপুর আলিপুর মৎস্য বন্দরে, সেখানে তারা বলেছে যে তাদের যে বোটগুলো অলরেডি 65 দিন অবরোধের জন্য কিন্তু সমস্ত বোট এখনো কিন্তু তাদের ঘাটে ভেড়ানো আছে এবং যে সমস্ত বোটগুলো আসলে দূরে গেছে সেই বোটগুলো কিন্তু চলে আসতেছে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত সেরকমের কোনো যে ঘূর্ণিঝড়ের কিন্তু প্রভাব সেরকমের দেখা যাচ্ছে না। প্রচন্ড গরম, এই গরমের ভিতরেও কিন্তু মানুষ আসলে বসে নেই। এই ছিল ঘূর্ণিঝড়ের এখনকার নিয়ে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাবো স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইফতেখার, আপনার মাধ্যমে এর আগে জেনেছিলাম ঘূর্ণিঝড় রেমাল নিয়ে তথ্য, এখন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ। আমি এর আগেও জানিয়েছিলাম যে ইতিমধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপটি মূলত বাংলাদেশের দিকে বা উপকূলের দিকেই মূলত ধেয়ে আসছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সংখ্যা রয়েছে। বাংলাদেশের সুন্দরবন, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় রেমেল এবং আগামীকাল সন্ধ্যায় মূলত মেঘ করবে এবং রাত থেকেই শুরু হবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 26 তারিখ অর্থাৎ আগামী পরশু ভোরবেলা থেকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমেল এবং খুলনা বিভাগের উপকূলীয় জেলা এবং সুন্দরবনের যে উপকূলীয় এলাকা রয়েছে সেই এলাকাগুলোকেই মূলত চিহ্নিত করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের জন্য বা ঘূর্ণিঝড়ের ঝুঁকির জন্য এবং আজ রাতে যে বিষয়টি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে এই আজকে যে সারাদিন যে নিম্নচাপ চলছে সেই নিম্নচাপটি আরও বেশি গভীর হতে পারে এবং পায়রা, মংলা এবং চট্টগ্রামকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপটি মূলত কক্সবাজার থেকে 805 এবং চট্টগ্রাম থেকে 870 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড় হলে 26 মেই মূলত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বাতাসের গতিবেগের সাপেক্ষে হয়তো কিছুটা ভোরবেলার আগে বা পরেও আঘাত হানতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি মূলত 6 থেকে 4 ঘন্টা স্থায়ী হতে পারে এবং আবহাওয়া অধিদপ্তর মূলত যে সতর্কতা জারি করেছে সেই সতর্কতায় বলা হয়েছে যে গভীর সমুদ্র বন্দরে মাছ ধরার ট্রলারগুলোকে গভীর সমুদ্রে যাবার জন্য বারণ করা হয়েছে এবং গভীর সমুদ্র বন্দরে বিচরণ করতে মূলত বারণ করা হয়েছে। এবং আমি আরও একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত ঢাকার যে আবহাওয়া সেটি আমরা মূলত রৌদ্র ঝলমলে দেখছি, তবে ভ্যাপসা গরম দেখতে পাচ্ছি আমরা। এই ভ্যাপসা গরম হওয়ার কারণ মূলত এই নিম্নচাপের কারণে জলীয় বাষ্প বাতাসে বেশি হবার কারণে মূলত এই ভ্যাপসা গরম দেখা যাচ্ছে, যা আগামীকাল থেকে বৃষ্টিতে রূপ নিতে পারে। তো আবহাওয়া অফিস থেকে এই ছিল সর্বশেষ তথ্য ঘূর্ণিঝড় রেমালের। লিনিয়া। ইফতেখার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মী ইফতেখারের কাছ থেকে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসায় চট্টগ্রাম, কক্সবাজার সহ 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ইফতেখার রেজার রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা।
বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে রূপ নিয়েছে নিম্নচাপে। ২৬ মে এটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে সুন্দরবনে। আবহাওয়া অধিদপ্তর বলছে শুক্রবার সকাল ৬টায় নিম্নচাপটির অবস্থান ছিল পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে। ঘন্টার যখন অতিক্রম করবে ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে ডাই আউট হয়ে যাবে এবং এর যে তাণ্ডব সেটা কমে যাবে। ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মংলা সমুদ্র বন্দর থেকে ৮২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে যেতে বারণ করা হয়েছে। নিম্নচাপটি কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বঙ্গোপসাগর অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর। গেল ১২ ঘন্টায় আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান মধ্য বঙ্গোপসাগরে, যা কানিং থেকে ৮১০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৮০০ কিলোমিটার দূরে রয়েছে। আলিপুর জানিয়েছে নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার সকালের মধ্যে তা ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় রেমালে রূপ নেবে। রোববার মধ্যরাতে আছড়ে পড়তে পারে স্থলভাগে। তখন কলকাতা এবং হাওড়ায় ঘন্টায় ঝড়ের গতি থাকতে পারে ৭০ থেকে ৮০ কিলোমিটার। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। এমপি আনোয়ারুল হাজিম আনারের টুকরো লাশের সন্ধানে অভিযানে নেমেছে কলকাতা পুলিশ। আনারের সবশেষ খবরাখবর জানতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, এই যে হত্যাকাণ্ড এমপি আনারের, সেই হত্যাকাণ্ডের কোনো তথ্য আপনার কাছে এই মুহূর্তে আছে কিনা এবং এই বিষয়ে তার পরিবার কি বলছে আসলে? লিনিয়া, আসলে যেমনটি বলছিলেন, এমপি আরআরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটি আসলে কোনোভাবেই তার সংসদীয় আসন সহ ঝিনাইদহ জেলাবাসী আসলে মেনে নিতে পারছে না এখন পর্যন্ত। তার এত জনপ্রিয় একজন এমপি, যিনি এখন পর্যন্ত আমি জানিয়েছি সাধারণ মানুষের, প্রত্যন্ত গ্রামের মানুষের আসলে এমপি মানুষ এমনকি দাবি করেন, কারণ সাধারণ মানুষের সাথে তার যে সরাসরি যে সম্পর্কটা, সেই সম্পর্কটার জায়গা থেকে আসলে সবাই মর্মাহত বিষয়টি নিয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি এমপি আনোয়ারের বাড়ির সামনেই, আমাদের সাথে যুক্ত আছেন তার মেয়ে মুনতারিন টয়েন। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আমার তো বলার কোনো ভাষা কি বলবো, বলার মতন কোনো ভাষা নেই। আমার বাবা, আপনারা তো দেখেছেন, মুখটা দেখা যাচ্ছে না। আমার বাবার সার্বক্ষণিক আমার বাবার সাথে আমি খুব টাচে থাকতাম। আমরা এখানে ইন্ডিয়ার কথা আসছে, আপনাদের একটা কথা ক্লিয়ার করতে চাই। একটা সময় যখন আমি অনেক ছোট ছিলাম, তখন আমার বাবার বিভিন্ন মিথ্যা মামলায় বিএনপিরা খুবই, তারা বিএনপি যারা দলীয় নেতাকর্মী ছিল তারা খুব তার মানে এক প্রকার মেরে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। জীবনের তাগিদে সে ইন্ডিয়ায় সে অবস্থান করেছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকেছে জীবন বাঁচানোর তাগিদে। তো সেই জন্যই সে আসলে ইন্ডিয়ার সাথে তার যে একটা সম্পর্ক, সেই সময় যে সে 14টা বছর কাটিয়েছে, তার কারণে সে মাঝে মধ্যেই বিভিন্ন ডাক্তার দেখানো হোক বা এতদিন থেকেছে, অনেক শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে দেখা করতে যেত। তার কখনো মনেই হয়নি যে ইন্ডিয়ায়, কলকাতা, ইন্ডিয়া আমার
যে জায়গায় আমার জীবন বাঁচিয়ে আজকে আমি এমপি হচ্ছি, যারা সে দেশে গেলে আমার কোনো ক্ষতি হতে পারে। এটাই আপনারা যে ইন্ডিয়ার কথা, কলকাতার কথা বলছেন, এই জন্য আমি তো ক্লিয়ার করলাম যে আসলে সে তার জীবনের 14টা বছর সে সেখানে তার জীবন বাঁচিয়েছে থেকে। এবং আমি আমার যখন এতটুকু ছোট বয়স, তখন আমি আমার বাবাকে কখনো দেখিনি। আমাদের বাসায় পুলিশ আসতো, এসে জিজ্ঞেস করতো তোমার বাবা কই। এভাবে আমার বাবার হয়রানি, নির্যাতন করেছে। তারপরে আমি যখন বড় হয়েছি, যখন আমি বুঝতে শিখেছি, আমি যখন ছোট তখন আমার বাবাকে আমি পাইনি, আদর পাইনি। যখন আমার বুঝার বয়স হয়েছে, যখন আমি বড় হয়েছি, তখন আমার বাবার কাছে পেয়েছি। আমার বাবার সাথে আমার কিছু সুন্দর মুহূর্ত আছে। তারপরে তো দেখলেন যে আমার বাবার কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে। আমি একটা সন্তান হিসেবে আমার বাবার হত্যার বর্ণনা আমি করতে চাই না। আমার বুকের মধ্যে চিরে যায়, আমার কলিজা চিরে যায়। আমি কি করে হত্যার বর্ণনা করবো বলেন আপনারা? আমি শুধু বিচার চাই, আমি বিচার চাই, আমি সর্বোচ্চ বিচার চাই, এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। এবং শেষ অবধি আমি ডরিন, আমি আনারের সন্তান, আমি যাব যেখানে যা করতে হয় আমি তাই করবো। আর মাননীয় প্রধানমন্ত্রী আছে, তিনি আমার মায়ের মতন, আমার অভিভাবক বলতে আমার কেউ নাই আমার মা ছাড়া। আর সে আমার অভিভাবক, সে আমাকে যেভাবে বলবে, যা করতে বলবে আমি তাই করব, রাজনীতিও করব। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা আমার সহযোগিতা করবেন সবসময়। আসলে যেমনটি শুনছিলেন, শুধু তার মেয়ে ডরিন নয়, পুরো কালীগঞ্জ উপজেলাবাসী আসলে দাবি যে যত দ্রুত সম্ভব এই এমপি আনার হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, মূল পরিকল্পনাকারী এবং হত্যাকারীর সংশ্লিষ্ট যারা আছেন এবং এখনো যাদের নাম আসেনি, সবাইকে আসলে বিচারের আওতায় এনে কঠিন শাস্তির আওতায় আনা হোক। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সবুজ। এমপি আনার হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন উল্টোটা হলে বড় চাপে পড়তো বাংলাদেশ। আর এখনো লাশ উদ্ধার করতে না পারাকে কলকাতা পুলিশের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছু না জানানোরও কারণও দেখছেন না তারা। শাহাদাত নিশাদের রিপোর্ট। ভারতের গুরুত্বপূর্ণ ও পরিকল্পিত শহরগুলোর মধ্যে অন্যতম শহর পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউ টাউন। পরিকল্পিত এই শহরেই অনেকটা প্রকাশ্যে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। হত্যাকাণ্ডের বেশ কয়েকদিন পার হলেও এখনো এমপি আনারের মরদেহ উদ্ধার করতে পারেননি কলকাতা পুলিশ। সেদেশের সিআইডি তৎপরতা লক্ষ্য করা গেলেও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ভারত সরকার। এই হত্যার পেছনে রহস্য কি, আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও কেনই বা নিরাপত্তাহীনতায় ছিলেন এই সাংসদ, সে বিষয়ে উঠেছে নানা প্রশ্ন। এমন হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই দায় এড়াতে পারেন না বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আমাদের দেশে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট বিদেশি মারা যায়নি, কিন্তু বিদেশি মারা গেছে এরকম ঘটনা তো ঘটেছে, তাই না? সন্ত্রাসী কার্যকলাপে বিদেশে মারা গেছে, সেটাও হয়েছে। আমার মনে হয় না ওইভাবে দেখা ঠিক। কথা হচ্ছে যে ভারতের জন্য তো একটা ইমেজ সংকট, একটা মেম্বার অফ পার্লামেন্ট এরকম ভাবে নিহত হলো, এবং যেভাবে নিহত হয়েছে, যে চিত্রটা আমরা খবরে দেখছি, সেটাও তো একটা ভয়ঙ্কর বিষয়। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে যেমন বিভিন্ন দেশের নাগরিকদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে ভারতেও বাংলাদেশের নাগরিকদের জন্য নিরাপত্তা জরুরি। যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে, তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়, তো সেটি তো নিশ্চয়ই এটি পশ্চিমবঙ্গ বলুন বা সার্বিকভাবে ভারত সরকারকেও ভাবাবে। সুতরাং এই বিষয়টা তারা আলাদাভাবে দেখবে বলে আমার কাছে মনে হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় ভারতে যাওয়া অবহিত করা জরুরি ছিল উল্লেখ করে সাবেক আইজিপি AKM শহীদুল হক বলেন, এমপি আনারের হত্যায় ভারতের কেউ জড়িত কিনা তা দ্রুত খুঁজে বের করার দায়িত্ব দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর। দায়িত্বশীল ব্যক্তি হলে আপনি দায়িত্বশীল ভাবে চলবেন। আপনি নিজে যদি মনে করেন যে আপনার নিরাপত্তা বিঘ্ন হতে পারে, আপনার শত্রু আছে, তাহলে সেটা আগে থাকতেই আপনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। গেল 12 মে চিকিৎসার কথা বলে দর্শনা সীমান্ত দিয়ে ভারত যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। খুলনার ফুলতলায় এমপি আনার হত্যা মামলার মূল পরিকল্পনাকারী সহযোগী শিমুল ভূঁইয়ার বাড়ির সামনে রয়েছেন সহকর্মী নুর ইসলাম রকি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। রকি, এখনকার যে পরিস্থিতি দেখছেন, কেমন দেখছেন জানাবেন।
ধন্যবাদ লিনিয়া। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের একটি নাসিরউদ্দিন ভূঁইয়া নামে সড়কে, যে সড়কটি আসলে ঝিনাইদহ এমপি আখতারুজ্জামান নাজিম হত্যা মামলার বা হত্যার ঘটনার সহযোগী হিসাবে আটক হয়েছে শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহর বাসার সামনে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বিশাল একটি আলিশান বাড়ি কিন্তু এখানে করা হয়েছে এবং তার গেটটা বেশ সাদৃশ্য। আমরা এখানে এসে কিন্তু আসলে কাউকে পাই না, শুনশান নীরবতা টোটাল এলাকায়। এই শিমুল ভূঁইয়ার বাসার ভিতর থেকে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কাউকে পাই না, গেটটা আসলে তালাবদ্ধ আছে। এখানে এসে আমরা যেটা জানতে পেরেছি যে শিমুল ভূঁইয়ার বাসার ঠিক পাশেই তার ভাই শিপলু ভূঁইয়া জনপ্রতিনিধি শিপলু ভূঁইয়ার বাসা, তার বাসার পাশে আছে তার ভাই লাকি ভূঁইয়ার বাসা এবং তানভীর ভূঁইয়া, যেও কিনা জিজ্ঞাসাবাদের জন্য এই ঘটনার আগে তাকে আটক করা হয়েছে বলে আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি। আর একটি বিষয় আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই লিনিয়া, যে এই ঘটনার পরে শিমুল ভূঁইয়া আটক হওয়ার পর থেকে কিন্তু এই এলাকার লোকজন বা ভূঁইয়া পরিবারের কেউই কিন্তু আসলে এখানে নাই। তারা আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি যে শিমুল ভূঁইয়ার অ্যারেস্ট হওয়ার ঘটনার পরেই তারা সবাই এলাকা থেকে আসলে পালিয়েছে। তবে পুলিশ কিন্তু এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে চাচ্ছে না। পুলিশ বলেছে যে এই বিষয়ে তারা কোনো কথা বলবে না, যে তারা আসলে কোথায় আছে না আছে। আমরা শিমুল ভূঁইয়ার যে আটক শিমুল ভূঁইয়ার স্ত্রী খুলনা জেলা পরিষদের যে সদস্য সাবিনা ইয়াসমিন মুক্তা, ওনার নাম্বারে একাধিকবার কল করেছি, বাট কিন্তু আমরা তার সাথে যোগাযোগ করতে পারি নাই। তবে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বা জানতে পেরেছি যে সে এখন ঢাকায় অবস্থান করছে। পাশাপাশি লিনে আমি আপনাকে একটু বলে রাখি, শিমুল ভূঁইয়া কিন্তু একটি মূর্তিমান আতঙ্ক আসলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে, কারণ সে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি LML এর খুলনার দায়িত্ব রয়েছে। তার বিরুদ্ধে কিন্তু একাধিক হত্যা মামলা, প্রায় 5-6টির উপর হত্যা মামলা সহ আপনার একাধিক মামলা রয়েছে। এমনকি শিমুল ভূঁইয়ার ভাই যে আছে শিপলু ভূঁইয়া জনপ্রতিনিধি, তার বিরুদ্ধে কিন্তু একাধিক হত্যা মামলা আছে। শিমুল, আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ঝিনাইদহ এমপি আখতারুজ্জামান আজিমকে হত্যার ঘটনার পর শিমুল ভূঁইয়া আটক হওয়ার পর কিন্তু আসলে ফুলতলার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক আসলে দেখা দিয়েছে এবং তার পরিবারের সবাই নিরুদ্দেশ হয়ে এই আতঙ্কটা আরো বেশি পড়েছে। এই বাসায় এইসব এলাকায় এসে আমরা দেখেছি যে পরপর শিমুল ভূঁইয়ার বাসার পরিবারের যে বহুতল ভবনগুলা, বহুতল ভবন বলতে নতুন আঙ্গিকে যে ভবনগুলো করা হয়েছে, ভবনগুলো আসলে বাড়িগুলো এখনো সম্পূর্ণ করা হয় নাই। তো লিনিয়া, আমরা খুলনার ফুলতলার এলাকা থেকে শিমুল ভূঁইয়ার বাসার সামনে এসে সর্বশেষ যে তথ্য পেয়েছি যে শিমুল ভূঁইয়া কিন্তু দীর্ঘদিন এলাকায় আসলে, তবে তার নামে কিন্তু এই এলাকায় একটা আতঙ্ক বিরাজ করছে, যেহেতু সে দক্ষিণবঙ্গের একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে আসলে আখ্যায়িত। লিনিয়া, খুলনা থেকে শিমুল ভূঁইয়ার বাসার সামনে এটা ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনার ফুলতলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রকি। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালার আলোকে মহানগর সিনিয়র স্পেশাল জজ এই আদেশ দেন। আবেদনের সঙ্গে বেনজির আহমেদের সম্পদের 17 পৃষ্ঠার তালিকাও আদালতে জমা দেন দুদক কর্মকর্তা। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় আরও জানাচ্ছেন মাজহারুল ইসলাম। এপ্রিল মাসের শুরুর দিকে একটি দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে বেনামে অবৈধ সম্পদের চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ চাকরি জীবন শেষে 2022 সালে অবসরে যান পুলিশের সাবেক আইজি। অবসরের পরই বেরিয়ে আসে তার সম্পদের নানা তথ্য। এসব ঘটনার প্রেক্ষিতে সাবেক আইজি বেনজির আহমেদের নামে বেনামের সম্পদের তথ্য অনুসন্ধান করে দুদক। অনুসন্ধান শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পত্তি অর্জন করেছে। এসব সম্পত্তি তিনি স্থানান্তর, বিক্রি ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন। এমত অবস্থায় রাষ্ট্রের ক্ষতি আশঙ্কা করে তার সকল সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদক কর্মকর্তা। আদালত এরই প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালার আলোকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
সরকার কাউকে প্রোটেকশন দেয় না, অপরাধীকে অপরাধী হিসেবে দেখে। বেনজির ও আজিজ আহমেদ প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাবেক আইজিপির সম্পদ বাজেয়াপ্ত, সাবেক সেনাবাহিনী প্রধানের নিষেধাজ্ঞার প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক পার পাবে না। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। সংবাদ দুপুরে আরো থাকছে। ঢাকায় নিয়ে পর্যাপ্ত বিনোদন কেন্দ্র, বন্দি জীবন কাটছে শিশুদের, নানা অপরাধে জড়াচ্ছে উঠতি বয়সীরা, বলছেন বিশেষজ্ঞ। আশ্রয় প্রত্যাশী অবৈধ অভিবাসীদের অধিকাংশই প্রতারিত হয়েই আছেন যুক্তরাজ্যে। দেশ বা কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হলেও তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বড় ধরনের ক্ষতির মুখে ফেলবে তাদের। অবশ্য আইনগত প্রক্রিয়া চলা পর্যন্ত সেখানে থাকার সুযোগ আছে বলে দাবি সেখানকার আইনজীবীদের। আর এমন সিদ্ধান্ত বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া রোধ করবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এম এ আজিমের রিপোর্ট। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশের নাগরিকেরই স্বপ্ন যুক্তরাজ্যে নাগরিকত্ব। এজন্য অবৈধভাবে হলেও অনেকেই পাড়ি জমান দেশটিতে, পরে বৈধতা পেতে করেন আশ্রয়ের আবেদন। তখন সে আবেদনে অনেকেই করছেন দেশবিরোধী নানা মিথ্যাচার। গেল বছর ভ্রমণ কিংবা কাজের ভিসায় যুক্তরাজ্যে যান 11,000-এর বেশি বাংলাদেশি। সেখানে তারা বসবাসের জন্য আশ্রয় আবেদন করেছিলেন, কিন্তু প্রাথমিক আশ্রয়ের জন্য মাত্র 5% আবেদন মঞ্জুর হয়। বাকি 10,000-এর বেশি আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। এসব আশ্রয় প্রার্থীকে এখন ফেরত পাঠাবে ঋষি সুনাক সরকার। যুক্তরাজ্য প্রবাসী এ শিক্ষার্থী জানান, বাড়তি আয় আর টিকে থাকতে শিক্ষার্থী ভিসায় যাওয়ারাও আশ্রয় প্রত্যাশী হচ্ছেন। কম টাকা দিয়ে আসার পরে সেই পড়াশোনা কন্টিনিউ করার জন্য যে টিউশন ফিস দেওয়া দরকার হয় সেটি তারা বহন করতে পারেন না। তখনই তারা সিদ্ধান্ত নেন যে পড়াশোনা বাদ দিয়ে অ্যাসাইলাম সিক করবেন। তবে আবেদনকারীদের অনেকেই গেছেন অবৈধভাবে। 1 মাস পরে তার কোম্পানিটির লাইসেন্স বাতিল হয়ে গেছেন, তখন তারা অবৈধ হিসেবে গণ্য হন। তখন তারা আর বাংলাদেশে বা দেশে ফেরত যাওয়ার কথা চিন্তাই করতে পারেন না। তখন তারা বাধ্য হয়ে এদেশে অ্যাসাইলাম সিক করেন। এমন সিদ্ধান্তে পালিয়ে না থেকে আইনি সহায়তার পরামর্শ এ আইনজীবীর। অবৈধভাবে যে বাংলাদেশিরা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন তাদের এখনো আইনি অধিকার রয়েছে। তারা ইচ্ছে করলে তাদের অবস্থান থেকে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং যতক্ষণ পর্যন্ত এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে, চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত এই চুক্তির পরেও আপনাকে ডিপোর্ট করা সম্ভব হবে না। আর এ অভিবাসন বিশেষজ্ঞ মনে করছেন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া রোধ করবে। যে কোনোভাবে দেশের বাইরে চলে যাব, গেলেই আমি খুব ভালো থাকবো, এই যে তার এই মনোভাব, এবং গিয়ে চট করে একটা আশ্রয় প্রার্থনা করে দেওয়া। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আসলে বাংলাদেশে এমন কোনো সংকট ওই ব্যক্তির হয়তো ঘটেনি যে কারণে সে আশ্রয় প্রার্থনা করতে পারে। এর ফলে তো আসলে দেশের ভাবমূর্তি সংকটে পড়ে। অবৈধ অভিবাসীরা বৈধ পন্থায় রেমিটেন্স পাঠায় না, এজন্য তাদের ফেরত পাঠানোয় রেমিটেন্সের উপর কোনো প্রভাব পড়বে না বলেও দাবি বিশেষজ্ঞদের। যুক্তরাজ্য থেকে প্রবাসী আয় আসায় খুব বেশি প্রভাবিত হবে বলে মনে করছি না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম। হাসিব, কেমন চলছে নির্বাচনের প্রচার উত্তাপ, জানাবেন আমাদের।
নিয়ে আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনটা 29 মে অনুষ্ঠিত হবে এবং আমি বলে রাখি যে পিরোজপুর জেলার একমাত্র মঠবাড়িয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে হচ্ছে 6 জন প্রার্থী কিন্তু ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে স্থানীয় সংসদের শামীম নওয়াজের ভাই যে রিয়াজউদ্দিন আহমেদ তার প্রার্থীতা গতকাল ইলেকশন কমিশন বাতিল হওয়ার কারণে 5 জন প্রার্থী ইতিমধ্যে আছে এবং মূলত হচ্ছে বাইজিদ হোসেন খান এবং তার রিয়াজউদ্দিন আহমেদের মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল। তবে তার প্রার্থীতা বাতিল হওয়ার কারণে নির্বাচনের অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছে বলে দাঁড়িয়েছেন। তবে এখানে একজন প্রার্থীর পক্ষে পিরোজপুরের যে নির্বাচিত নতুন করে যে গত প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে নির্বাচিত যে চেয়ারম্যানরা ছিল তার পক্ষে ইতিমধ্যে কিন্তু তারা প্রচারণা করা হয়েছে, বিশেষ করে পিরোজপুর সদর, কাউখালী এবং ইন্দুরকানী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানরা কিন্তু ইতিমধ্যে তার প্রচারণা করতেছে। আমি এখন কথা বলছি যে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যানের সাথে, যে আপনি এই যে মঠবাড়িয়া উপজেলা নির্বাচন প্রচারণায় আসছেন এবং এটা কিভাবে দেখছেন নির্বাচনটা? না, আসলে বিষয়টা এরকম যে আমাদের 8 তারিখে নির্বাচন হয়ে গেছে। আমি সহ আমার 2 ভাইস চেয়ারম্যান এবং ইন্দুরকানী উপজেলার যে কয়টি ইউনিয়ন আছে সকল চেয়ারম্যান কিন্তু আমার সাথে এসেছে, কারণ বাইজিদের পক্ষে এসেছে, দোয়াত কলমার পক্ষে এসেছে। কারণ এই মঠবাড়িয়াতে যে অবস্থা বিরাজ করছে, এতে আমার মনে হয় এবং আমরা মনে করি যে বাইজিদের বিকল্প নাই। মঠবাড়িয়ার চাঁদাবাজ, সন্ত্রাস, রাহাজানি দুর্নীতি হচ্ছে, এটাকে দূর করতে হলে বাইজিদ দোয়াত কলমের বিকল্প নাই। এই জন্য আমরা এসেছি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন আছে এবং এখানে একটি বিষয় উন্নয়নের জন্য ওকে দরকার আছে। সে ছাত্রলীগের ধন্যবাদ। যে মূলত হচ্ছে রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে নির্বাচনের এই মঠবাড়িয়ার নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে তৈরি করা শেষ করার জন্য কিন্তু ইতিমধ্যে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন র্যাব, বিজিবি সব পুলিশের সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে এবং আমরা স্থানীয় জনগণ আশা করছি যে 29 তারিখে সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে মঠবাড়িয়ায়। মূলত এই ছিল সর্বশেষ আমার কাছে। হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, পিরোজপুরে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিব। ধানের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। আমির, আজকের ধানের বাজার দর কেমন দেখছেন? কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। আচ্ছা, দেখুন, আসলে আজকে হবিগঞ্জের ধানের বাজারে ধান প্রতি মন শুকনো ধান 990 থেকে 1050 টাকা মন বিক্রি হচ্ছে। আসলে আপনাকে একটা বিষয় জানাতে চাই যে এই যে ধানগুলো আসলে হবিগঞ্জের যে এখন পর্যন্ত প্রায় 1 থেকে 4/3 ধান কিন্তু ইতিমধ্যে কিন্তু জেলার বাইরে চলে গেছে। অর্থাৎ হবিগঞ্জে কিন্তু আসলে ভালো মানের যে মিল না থাকায়, চাল উৎপাদনের মিল না থাকায় কিন্তু আসলে হবিগঞ্জে কৃষকরা ধান বাহিরে বিক্রি করে দিতে হয়। এছাড়া কিন্তু আরেকটি বিষয়, যারা সাধারণ কৃষক তারা কিন্তু যে আসলে ঋণের চাপে প্রথম বৈশাখ মাসের শুরুতেই ধান একদিকে কেটে মাড়াই করে সাথে সাথেই কাঁচা ধানে বিক্রি করে দিতে হয়, যার কারণে আসলে কম দামে আগে বিক্রি করছেন, এখন কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। এখন যে ধানগুলো বিক্রি হচ্ছে সেই ধানগুলো কিন্তু আসলে কোনো কৃষক পর্যায়ে না, সেগুলো আসলে পাইকার এবং ফরিয়া এবং বাহিরের যে আসলে ধান বিক্রি কিনে হচ্ছে। এবং এখন যে আসলে যে বিষয়টি, এই বাহিরে ধান যাওয়ার যে কারণে কিন্তু আসলে অতিরিক্ত চালের দামও কিন্তু অতিরিক্ত পেতে হচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছে হবিগঞ্জে ভালো মানের মিল না থাকায়, অর্থাৎ রাইস মিল না থাকায়, চাল উৎপাদনের মিল না থাকায় কিন্তু এই ভালো দাম পাচ্ছেন না, অর্থাৎ অতিরিক্ত যে মূল্য সেই মূল্য কিন্তু গুনতে হচ্ছে এই পাইকারদেরকে এবং এই দামগুলো কিন্তু আসলে ভোক্তা পর্যায়ে পৌঁছায়। তো আসলে এখন পর্যন্ত হবিগঞ্জে ধানের দাম 1050 থেকে 990 টাকা করে বিক্রি হচ্ছে। আমির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ধানের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আমির। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকায় বিমান হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবারই গাজা জুড়ে প্রাণ গেছে অন্তত 60 ফিলিস্তিনির। মধ্য গাজার দেইর আল বালাতেই হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আক্রমণের মুখে গত 2 সপ্তাহে উপত্যকায় আশ্রয়হীন হয়ে পড়েছে 9 লাখের বেশি ফিলিস্তিনি। বিস্তারিত লুৎফুল কবিরের রিপোর্টে। একের পর এক অ্যাম্বুলেন্স দেখা মাত্রই ছুটে আসছেন লোকজন। আহতদের দ্রুত বের করে আনতে নিজেরাই এগিয়ে আসছেন। এমন পরিস্থিতি মধ্য গাজার দেইর আল বালার আল আকসা হাসপাতালে। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আহত ফিলিস্তিনিদের উদ্ধার করে এই হাসপাতালে নেওয়া হয়। সৃষ্টি হয় হৃদয় বিদারক এক দৃশ্যের।
এদিন গাজা জুড়ে ভয়াবহ তাণ্ডব চালায় সেনারা। এতে নতুন করে অনেক বেসামরিক ফিলিস্তিনি নিহতের খবর জানান এই চিকিৎসক। গণহত্যার শিকার ফিলিস্তিনিদের আল আকসা শহীদ হাসপাতালে আনা হয়েছে। ইসরায়েলি বাহিনীর হাতে নৃশংসতার শিকার হয়েছেন তারা। হামলার শিকার অধিকাংশই দেইর আল বালাহার বাসিন্দা। কিন্তু এই হাসপাতালের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছি আমরা। এতগুলো রোগীর চিকিৎসার জন্য জ্বালানি সংকট রয়েছে। আল আকসা হাসপাতালের পরিচালক ইয়াদ আল জাবরি জানিয়েছেন, জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোগীরা চরম ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে আইসিইউ ইনকিউবেটরে থাকা রোগীদের অবস্থা সংকটাপন্ন। এদিকে উপত্যকার দক্ষিণাঞ্চলের আলোচিত শহর রাফায় ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ের নতুন এক ভিডিও সামনে এনেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবারের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শহরের কিছু জায়গায় সেনাদের বিরুদ্ধে ছোট ছোট অস্ত্র নিয়েই তীব্র প্রতিরোধ করে তুলেছে যোদ্ধারা। একই দিন ইসরায়েলি বাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাফা, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্প এবং আরও কয়েকটি স্থানে হামাসের বিরুদ্ধে অভিযান চলছে ইসরায়েলি সেনাদের। এই অভিযানে সংগঠনটির রকেট, টানেল এবং ছোট ছোট অস্ত্র জব্দের দাবি করেছে ইসরায়েল। যদিও এমন অভিযানের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এমন লড়াইয়ে বিপদে রয়েছেন উপত্যকার সাধারণ ফিলিস্তিনিরা। নেতানিয়াহুর বাহিনীর হামলার মুখে গেল 2 সপ্তাহেই উপত্যকায় আশ্রয়হীন হয়ে পড়েছেন 9 লাখের বেশি ফিলিস্তিনি। নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন নারী, শিশুসহ লাখ লাখ ফিলিস্তিনি। এই বর্বরতা কবে বন্ধ হবে জানা নেই তাদের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।